যে কোনো সমাজের মূল কাঠামো আর মূল্যবোধ বুঝতে হলে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়াটা একদম মাস্ট। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করব। মাহমুদপুর হাফেজিয়া ফুরকানিয়া মাদ্রাসার একদম ভেতরের গল্প, মানে এর ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে সমাজের উপর এর প্রভাব, সবকিছু নিয়ে একদম বস্তুনিষ্ঠ আলোচনা করব আমরা। কিভাবে একটা সাধারণ রূপকল্প বা ভিশন বাস্তবে রূপ নিল, তার পেছনের আসল ফিলোসফিটাই আজ আমরা খুঁটিয়ে দেখব। যে কোনো প্রতিষ্ঠানের কাজের ধরন বুঝতে হলে প্রথমেই তাদের মূল দর্শনটা বোঝা দরকার, রাইট? তাদের নিজস্ব ভিশনটা যদি আমরা দেখি, তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে একদল প্রজ্ঞাবান ও নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কিন্তু স্রেফ চার দেয়ালের মাঝে আটকে থাকা কোনো গতানুগতিক স্কুল নয়, বরং এটা একটা সুনির্দিষ্ট আদর্শিক ভিশনের ওপর দাঁড় করানো একটা প্রতিষ্ঠান। পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে ধর্মীয় আদর্শকে ভিত্তি করে সমকালীন বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই এদের মূল লক্ষ্য। তো চলুন আজকের পুরো জার্নিটার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নিই। আজ আমরা মূলত 5টি ধাপে আলোচনা এগোব। 1. একটি আদর্শিক শিক্ষালয়। 2. ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন। 3. একাডেমিক রূপরেখা ও বিভাগসমূহ। 4. সামাজিক সংস্কারে মাদ্রাসার ভূমিকা। এবং সবশেষে 5. ভবিষ্যৎ অঙ্গীকার ও উপসংহার। শুরুতেই চলে যাচ্ছে আমাদের প্রথম সেকশনে, একটি আদর্শ শিক্ষালয়। এই প্রতিষ্ঠানটির মতে একটা আদর্শ সমাজ তৈরি করতে এবং আত্মিক উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক দ্বীনি শিক্ষার আসলে কোনো বিকল্প নেই। এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে প্রজ্ঞাবান এবং নৈতিকতা সম্পন্ন সুনাগরিক গড়ে তোলার ওপর। মানে হলো আধুনিক যুগের যেসব জটিল সমস্যা বা চ্যালেঞ্জ আছে, সেগুলোকে তারা নিজস্ব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সলভ করতে চায়। তাদের লক্ষ্য এমন মানুষ তৈরি করা যারা শুধু জ্ঞানই অর্জন করবে না, বরং সেই জ্ঞান কাজে লাগিয়ে ইসলামের চিরন্তন মেসেজগুলো সমাজের সব স্তরে ছড়িয়ে দেবে। এবারে আসছি আমাদের দ্বিতীয় সেকশনে, ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিবর্তন। চলুন একটু পিছনে ফিরে যাই, দেখি এ পুরো কাঠামোটা কিভাবে ধাপে ধাপে গড়ে উঠল। 1400 হিজরি অর্থাৎ 1980 খ্রিস্টাব্দে এর যাত্রা শুরু। এরপর দেখতে দেখতে পার হয়ে গেছে 40টা বছর। এই দীর্ঘ সময় হজরত ইদ্রিস সন্দীপী সহ আরও অনেক মনীষীর হাত ধরে এটি আজকের এই সুসংগঠিত রূপ পেয়েছে। আর বর্তমানে মুফতি রহমতুল্লাহ হারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিকায়নের দিকে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। লোকেশনটা হলো জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর ইউনিয়নের আদবাড়িয়া এলাকা। একদম শূন্য থেকে শুরু করে আজকের এই বিশাল অবস্থানে আসার পেছনে কিন্তু একদল নিবেদিত প্রাণ মানুষের ধারাবাহিক লিডারশিপ রয়েছে। শুরুতে মুফতি শামসুদ্দিন এবং মুফতি আমানুল্লাহ কাসেমির মতো ব্যক্তিত্বদের সুপরামর্শে এর ভিত শক্ত হয়। আর এখন মুফতি রহমতুল্লাহ হারুনের অক্লান্ত পরিশ্রমে প্রশাসনিক দিকটা আরও অনেক বেশি ডাইনামিক হয়ে উঠেছে। যে কোনো প্রতিষ্ঠানের লং টার্ম সাকসেসের জন্য এই ধরনের ধারাবাহিক লিডারশিপ কিন্তু একদম ক্রুশাল। এখন আমরা ঢুকব মাদ্রাসার মূল ইঞ্জিন, মানে আমাদের তৃতীয় সেকশনে, একাডেমিক রূপরেখা ও বিভাগসমূহ। যে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড হল তার পেডাগজি বা শিক্ষাদানের পদ্ধতি। এখানে শুধুমাত্র বইয়ের তাত্ত্বিক জ্ঞানের ওপরই নির্ভর করা হয় না, বরং এর প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক দিকের ওপরও সমান জোর দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হল প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে স্বীকৃত নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের কারিকুলাম ফলো করে। এর ফলে যেটা হয়, আধুনিক শিক্ষা ব্যবস্থার যে স্ট্যান্ডার্ড বা মানদণ্ড, সেটা খুব সুন্দরভাবে বজায় থাকে। এই স্লাইডে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এদের 3টি আলাদা একাডেমিক বিভাগ। যেমন ধরুন, হিফজুল কুরআন বিভাগটি সবার জন্য উন্মুক্ত, যার মূল ফোকাস হলো একদম নিখুঁত উচ্চারণ আর তাজবিদের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাফেজ তৈরি করা। বাচ্চাদের একদম বেসিক ফাউন্ডেশনের জন্য আছে নুরানি শাখা। তবে এখানে যেটা সবচেয়ে চমকপ্রদ, সেটা হলো এদের মহিলা কিতাব বিভাগ। নারী শিক্ষার জন্য শিশু শ্রেণী থেকে শুরু করে একদম সরহেব বেকায়া পর্যন্ত উচ্চতর ফিকহ, হাদিস আর আরবি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের সুযোগ রাখা হয়েছে এখানে। একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রেক্ষাপটে ভাবলে মেয়েদের জন্য এমন সুনির্দিষ্ট আর অ্যাডভান্সড স্কলারশিপের সুযোগ সত্যি দারুণ একটা ব্যাপার। এবারে ফোকাসটা একটু বাইরের দিকে ঘোরাই। আমাদের চতুর্থ সেকশন, সামাজিক সংস্কারে মাদ্রাসার ভূমিকা। এরা নিজেদের শুধু একটা স্কুল বা মাদ্রাসার গণ্ডিতে আটকে রাখেনি, বরং সমাজ পরিবর্তনের একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। সমাজের বেশ কিছু স্পেসিফিক ইস্যু, যেমন শিরক, বিদাত, যে কোনো ধরনের চরমপন্থা এবং নানা রকম ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে তারা রীতিমতো ক্যাম্পেইন চালায়। তাদের মূল ফিলসফি হল সাধারণ মানুষের কাছে ধর্মের সঠিক আর নিখাত ব্যাখ্যাটা পৌঁছে দেওয়া, যাতে করে এই প্রচলিত সমস্যাগুলোর শেকড় উপড়ে ফেলা যায়। এই যে এত সব সংস্কারমূলক কাজের কথা বললাম, এগুলোর আল্টিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা হল সামাজিক সংহতি বা সোশ্যাল কোহেশন। মাদ্রাসার দর্শন অনুযায়ী সমাজে যখন শুদ্ধ ইসলামী সংস্কৃতির চর্চা বাড়ে, তখন আপনা আপনি অনেক বিভ্রান্তি দূর হয়ে যায়
আর সেখান থেকেই তৈরি হয় একটা দারুণ নৈতিক স্থিতিশীলতা আর ঐক্য। সহজ কথায় এটা শুধু কিছু মানুষকে শিক্ষিত করার প্রজেক্ট নয়, বরং পুরো সমাজকে একটা নির্দিষ্ট আদর্শের সুতোয় গেঁথে ফেলার একটা বিশাল প্রচেষ্টা। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে, পঞ্চম সেকশন, ভবিষ্যৎ অঙ্গীকার ও উপসংহার। এখানে সবচেয়ে নজর কাড়ার মতো বিষয় হলো এই 40 সংখ্যাটা। একটু ভেবে দেখুন, টানা 4 দশক ধরে একটা প্রতিষ্ঠান একটা শিক্ষিত আর আদর্শবান প্রজন্ম গড়ে তোলার কাজ করে যাচ্ছে। এটা কিন্তু চারটিখানি কথা নয়। তাদের বর্তমান কমিটমেন্ট হল পূর্বসূরিদের সেই আধ্যাত্মিক লিগেসি ধরে রেখে এই কাজকে আরও স্পিড আপ করা। পাশাপাশি সাধারণ মানুষের সাথে কোলাবোরেশনের মাধ্যমে ভবিষ্যতের দিনগুলোতেও এই প্রাতিষ্ঠানিক উৎকর্ষের ধারাটা তারা বজায় রাখতে চায়। একটা প্রতিষ্ঠান যখন টানা 40 বছর ধরে একটা নির্দিষ্ট আদর্শ, গোছানো কারিকুলাম আর সামাজিক সংস্কারের তীব্র স্পৃহা নিয়ে কাজ করে, তখন সেটা শুধু আজকের দিনকে নয়, বরং আগামীকালের সমাজকেও গভীরভাবে প্রভাবিত করে। শিকড়গাড়া এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে আগামী দিনের সমাজ ব্যবস্থাকে ঠিক কতটা বা কিভাবে নতুন রূপ দিতে পারে, এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ আপনাদের সবার চিন্তার উপর ছেড়েই আমরা আমাদের এই এক্সপ্লেনারের ইতি টানছি।